এলোমেলো চুল, শরীরে চাদর জড়িয়ে ফ্লোরে এক কোণে গুটিসুটি হয়ে বসে আছে। হাঁটুর উপর মাথা নিচু করে কাঁদছে তে। কাঁদবেই না কেন? গত রাতে যে তের সাথে খুব খারাপ কিছু হয়েছে। একটা অবিবাহিত মেয়ের যে সতীত্ব হরণ হয়েছে জোরপূর্বক। সে রাত থেকেই একভাবে বসে কাঁদছে মেয়েটা। তের কান্নার শব্দ জাঙ্কুকের কানে ভেসে গেল আর ঘুমটা ভেঙে গেল। তেও মাথা উঠাতে পারছে না, তার মাথাটা প্রচন্ড ভারী লাগছে। গতকাল রাতে সে পুরো ড্রাঙ্ক ছিল, তারপরও কষ্ট করে উঠে বসলো। উঠে ভালোভাবে চারদিকটা চোখ বুলিয়ে দেখে নিল। তার চোখ আটকে গেল ফ্লোরে বসে কান্না করা তের দিকে, কিন্তু বুঝতে পারছে না মেয়েটাকে। যেহেতু তের মাথা নিচু করা আর শরীর বেডশিট জড়ানো, তবুও জিজ্ঞেস করলো, কে কে কাচ্ছে ওখানে? আরো দুইবার করলো, কিন্তু কোনো সাড়া না পাওয়াতে এবার উঠে তের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, কি হলো, কে আপনি? তে মাথাটা একটু উঁচু করলো। সাথে সাথে জাঙ্কুক জিজ্ঞেস করলো, কি ব্যাপারটা? আপনি এখানে এভাবে বসে কাঁদছেন কেন? কি হলো বলুন, কাঁদছেন কেন? আর আপনি আমার রুমে কেন? তে এবার জাঙ্কুকের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছু তো বলুন। এবার তে উঠে দাঁড়ালো, চোখ দিয়ে ইশারা করলো তের মাঝ থেকে পা অব্দি তাকানোর জন্য। জাঙ্কুক তাকিয়ে দেখলো তের শরীরে একটা বেডশিট জড়ানো, এলোমেলো চুল। তারপর তে জাঙ্কুককে আবার ইঙ্গিতে বুঝালো জাঙ্কুক যেন মিরনের সামনে যায়। জাঙ্কুক ৭-৫ না ভেবে মিরনের সামনে গিয়ে বড়সড় একটা ধাক্কা খায়। ভালো করে ঘুরে ফিরে নিজের বুক আর পিঠ দেখছে, যেখানে অজস্র নখের আঁচড়। এবার জাঙ্কুক ধপাস করে বেডে বসে পড়লো, আর তখন দেখে পায়ের কাছে তের জামা কাপড় পরে রয়েছে। হাতটা একটু সরাতেই হাতে বাঁধলো তের শরীরের সবচেয়ে ছোট কাপড়টা। এবার আর জাঙ্কুকের বুঝতে বাকি নেই কেন তে বেডশিট জড়িয়ে কান্না করছে, আর কেন তার শরীরে এত নখের আঁচড়। চারিদিকে নিস্তব্ধতা। হঠাৎই জানালার গ্লাস খোলার শব্দ পেল জাঙ্কুক। পিছনে তাকিয়ে দেখে তে জানালার উপরে দাঁড়ানোর চেষ্টা করছে। যদি পা একবার স্লিপ করে তো সোজা ২৪ তলার উপর থেকে নিচে পড়ে মৃত্যু নিশ্চিত। জাঙ্কুক দৌড়ে তেকে পিছনে টান দিয়ে নিজের কোলে নিল। তারপর কোল থেকে নামিয়ে জিজ্ঞেস করলো, কি করতে গিয়েছিলেন ওখানে? মরতে। কেন? এছাড়া কি করতে পারি আমি? মরলে সব সলভড। হয়তো এটাই সমাধান, কারণ আমি যে মেয়ে। স্টপ দিস ননসেন্স। এই মুখ এই সমাজে কি করে দেখাবো? আমার বাবার সামনে কিভাবে দাঁড়াবো? বাবা তো আমার মরেই যাবে। আপনি বিখ্যাত, ধনশীল, নামকরা, সার্থক বিজনেসম্যান। আপনার টাকা নিচে আপনার সব অপরাধ চাপা পড়ে যাবে। সমাজে আপনার দিকে হাত তুলবে না, সবাই মেয়েটার দিকে তুলবে। হয়তো বলেই বসবে মেয়েটা একটা প্রস্টিটিউট, যাকে বাংলায় বলে বেশ্যা। এটা বলার সাথে সাথে জাঙ্কুক সজোরে তের গালে একটা কষে থাপ্পড় বসিয়ে দেয়। তে ঠায় বসে কাঁদতে থাকে। চারিদিক আবার নিস্তব্ধ হয়ে গেল। তে নীরবে কাঁদছে। ওইদিকে আকাশপানে তাকিয়ে জাঙ্কুক ভাবছে। কি ভাবছে তা সে নিজেই জানে না। নীরবতা ভেঙে জাঙ্কুক বলল, ফ্রেশ হয়ে রেডি হন ১০ মিনিটের মধ্যে। তে গালে হাত দিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, কেন? মাই ওয়ার্ডার, নো মোর কোয়েশ্চেন। তের কিছু না বলে পাশে নিজের রুম, সেখানে চলে যায়। ১০ মিনিট পর জাঙ্কুক রেডি হয়ে তের রুমে নক দেয়। একটু পর তে বেরিয়ে আসে। একটা 3 পিস পরেছে তে, লম্বা হাতাওয়ালা। মেয়েটা সবসময় লম্বা হাতাওয়ালা জামা পরে। লং 3 পিস পরে, তাতে তার গায়ের রংটা অল্প কিছু অংশ দেখা যায়। সাদা 3 পিসে মুখের সামনের রংটা বেশ ফুটে উঠেছে। তার উপর তো মলিন একটা চেহারা, চোখগুলো ফোলা। সারা রাত যে কান্না করেছে। তারপর জাঙ্কুক বলল, ফলো মি। তে জাঙ্কুকের পিছন পিছন যাচ্ছে। জাঙ্কুকে গাড়ির ড্রাইভ সিটে বসলো। তার পাশের সিটে তেকে বসতে বললো। তে গাড়িতে উঠে বসলো। কোথায় নিয়ে যাচ্ছে তে জানে না। জাঙ্কুক গাড়ি ড্রাইভ করছে আর তে বাইরে এক পলকে তাকিয়ে আছে। নিস্তব্ধ সেই দৃষ্টি। জাঙ্কুক মাঝে মাঝে তাকিয়ে দেখছে তেকে, কিন্তু তে তো সেই বাইরেই তাকানো। এর মধ্যে তার পরিচয়টা জেনে নি। তের পুরো নাম কিম তিয়াং। তে জিয়ন জাঙ্কুকের পিয়ে। ওরা সিঙ্গাপুরে আছে। এই প্রথম তে দেশের বাইরে আসলো, তবে অফিসের কাজের জন্যই আসা। আসতে চেয়েছিল না, কিন্তু কি করার, রুলস তো মানতেই হবে। দুদিন আগে জাঙ্কুকের কোম্পানির সাথে সিঙ্গাপুরের একটা কোম্পানির ডিলটা প্রপারলি সাকসেস হয়েছে, তাই গতকাল রাতে জাঙ্কুক একটা পার্টি থ্রো করে। জাঙ্কুক আর তে যে হোটেলে উঠেছে সে হোটেলে। সেই পার্টিতে জাঙ্কুক অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়, ফলে জাঙ্কুককে রুমে নিয়ে আসতে হয় তে। জাঙ্কুক নিজের মধ্যে তখন ছিল না, পুরো মাতাল ছিল। তের সাথে জোরপূর্বক ভাবে শারীরিক সম্পর্ক করে। তে বারবার বাধা দিচ্ছিল, সাথে নখ দিয়ে আঁচড়ও কাটছিল। কিন্তু একজন মাতালের কি আর সে অনুভূতি থাকে না? তেমনই জাঙ্কুকেরও ছিল না। সে তার নিজ কাজ চালিয়ে যাচ্ছিল, আর তের চোখের পানি ঝরছিল। হঠাৎ গাড়িটা ব্রেক করাই তে তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। বের হন। তে বের হলো। তের এখন আর কিছুই বলার নেই। সে আর নিজের ভিতরে নেই, আর সে নিস্তব্ধ, যেন একটা মাটির পুতুল। জাঙ্কুক তের সামনে গিয়ে তের হাতটা ধরে নিয়ে যাচ্ছে। তে শুধু জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় এলো, এসব তে দেখছে না বা ভাবছে না, শুধু জাঙ্কুকের দিকে তাকিয়ে হাঁটছে। হঠাৎই জাঙ্কুক থেমে গেল, বলল, জুতো খুলেন। তেকে জুতো খুলতে বলাই তে এবার চারপাশে তাকালো। দেখে বুঝলো এটা একটা মসজিদ। এবার তে প্রশ্ন করলো, মসজিদে কেন? জুতো খুলুন। তে আর কিছু না বলে জুতো খুললো। আবার জাঙ্কুক তের হাত ধরে নিয়ে যাচ্ছে মসজিদের ভিতরে। এবার তে সামনে তাকিয়ে হাঁটছে। কিছুটা হেঁটে থামলো জাঙ্কুক, তার সাথে তেও। ওদের সামনে একজন লোক বসে আছে। জাঙ্কুক বলল, আসসালামু আলাইকুম ইমাম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনি জিয়ন জাঙ্কুক? জি। আচ্ছা বসুন আপনারা। তার
তারপর জাঙ্কুক আর তে বসলো। তের এখনো জানা নেই কি হচ্ছে। খানিক বাদে হুজুর বলল, তবে শুরু করি বিয়ে পড়ানো? জি, শুরু করুন। এবার তে বড়সড় একটা ধাক্কা খেল। এই ভেবে জীবন জাঙ্কুক তাকে বিয়ে করবে, এত বড় একজন বিজনেসম্যান করবে তাকে বিয়ে? কিন্তু কেন? এটা কি দয়া, নাকি সে তার ভুলের শাস্তি পূরণ করছে? সে চাইলে তো এমন 100টা তেকে বিয়ে করে ছেড়ে দিতে পারে। তবে কি বিয়ে করে পরে ডিভোর্স দিবে? আর ভাবতে পারছে না তে। এর মধ্যে হুজুর বলল, মা, আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম। তের ভাবনা ভেঙে আস্তে ধীরে সব ডিটেইলস দিয়ে দিল। হুজুর দোয়া দরুদ পড়ল। প্রায় 20 মিনিট পর তে আর জাঙ্কুক বিয়ের কাজটা সম্পূর্ণ হলো। তে কবুল বলার সময় অনেক সময় চুপ ছিল। তারপর হুজুরের বারবার কবুল বলো মা, কবুল বলো মা এই কথা শুনে নিজের মনের সাথে অনেক যুদ্ধ করে অবশেষে কবুলটা বলেই দিল। তারপর জাঙ্কুক আর তে বেরিয়ে এলো মসজিদ থেকে। মসজিদ থেকে বের হয়ে জাঙ্কুক জুতা পরছিল, আর তে ঠায় দাঁড়িয়ে জাঙ্কুকে দেখছে। জুতা পরা শেষ হলে জাঙ্কুক গাড়িতে গিয়ে বসে। এবার তের খারাপ লাগলো, এই ভেবে কেন জাঙ্কুক বললো না জুতা পরতে। তবে সত্যি উনি দয়া করলেন? ভাবতে ভাবতে তেও জুতা পরে গাড়িতে গিয়ে বসলো। এবার জাঙ্কুকের দৃষ্টি তের দিকে যাচ্ছে না, আর তে আবারও এক ভাবনার জগতে পাড়ি দিল। তে ভাবছে, কি হবে শেষ পরিণতি? উনি তো মন থেকে আমাকে বিয়ে করেননি, করেছে চাপে পড়ে। জাঙ্কুক গাড়ি ব্রেক করলো। তেও তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। জাঙ্কুক গাড়ি থেকে বের হয়ে সামনের একটা লেকের পাড়ে একটা বেঞ্চ, সেখানে গিয়ে বসলো। জায়গাটা বেশ নির্জন, মানুষের আনাগোনা নেই বললেই চলে। তেও আর গাড়িতে বসলো না, কারণ তের মনে যে অনেক প্রশ্নের ভিড় জমিয়েছে। তাই তে গিয়ে বেঞ্চের এক কোণায় বসলো। দুজনেই নীরব, দুজনের দৃষ্টি সামনের লেকের পানিতে। এই নীরবতা ভেঙে তে বলল, আপনি আমাকে দয়া করলেন? না। তাহলে? একটু একা থাকতে চাচ্ছিলাম। তে ব্যাপারটা বুঝতে পারে, তাই আর সে বসে থাকে না ওই বেঞ্চটাতে, উঠে হাঁটছে আর ভাবছে, আমি যদি রাতে ওনাকে রুমে না নিয়ে আসতাম তাহলে এইসব কিছুই হতো না। উনি ধুম করে বিয়ের ডিসিশনটা নিলেন, এখন হয়তো মানতে পারছে না। কি করলো উনি? আমি বা কি করবো এখন? আমার কি বা করা যাচ্ছে? ওনার চেহারা দেখে বেশ বোঝা যাচ্ছে উনি বেশ চিন্তিত। এত রাগী একটা মানুষ, সে যদি আমার নিস্তব্ধ হয়ে যায়, এত নরম হয়ে যায়, তাহলে এটাই বোঝা উচিত তার ভিতরটা কত চিন্তার বাসা বেঁধেছে। এর থেকে বরং আমি মরেই যাই, তবে সব সমস্যার সমাধান হবে। বাবা, সরি বলেই তে লেকের পানিতে ঝাঁপ দেয়। জাঙ্কুক পানিতে কিছু পড়ার শব্দ শুনে চারদিকে তাকিয়ে দেখে তে নেই। তারপরে দৌড়ে সেখানে যায়, গিয়ে দেখে তে পানিতে ছটফট করছে। জাঙ্কুকও পানিতে ঝাঁপিয়ে পড়ে, এরপর থেকে লেকের পাড়ে তুলে। তারপর তের পেটে দুবার হাত দিয়ে প্রেসার দিতেই তে কাশি দিতে দিতে উঠে বসে, আর সাথে সাথে জাঙ্কুক তের গালে সজোরে এক চড় বসিয়ে দেয়। তে গালে হাত দিয়ে কান্না করতে করতে বলে, স্যার আমি তো আপনার ভালো। তে পুরো কথাটা বলতে পারল না। তার আগে জাঙ্কুক ওর দিকে দুটো অগ্নিময় দৃষ্টি নিয়ে তাকায়। এরপর জাঙ্কুক তের হাত ধরে ওকে গাড়িতে বসিয়ে ড্রাইভ করে সোজা হোটেলে চলে আসে। তারপর যে যার রুমে চলে যায়। জাঙ্কুক লং টাইম একটা শাওয়ার নেয়, জানা চাইছে মস্তিষ্কটাকে ঠান্ডা করতে, কিন্তু এটা কি সহজ? দুপুরে হোটেল বয় দুজনের রুমে লাঞ্চ দিয়ে যায়। জাঙ্কুক খেয়ে শুয়ে পড়ে। ওর খুব ঘুমের দরকার, কারণ আজ রাতে ওদের ফ্লাইট। মোবাইলের অ্যালার্ম দিয়ে রেখেছিল জাঙ্কুক। অ্যালার্ম বাজতেই ওর ঘুম ভেঙে যায়। উঠে তের রুমে যাচ্ছে, বলতে তে যেন রেডি হয়। ওদের ফ্লাইট 11টায়। তের দরজা লক করা ছিল না, তাই ধাক্কা দিতেই খুলে গেল। ভিতরে ঢুকে দেখে তে রুমে নেই। তারপর ওয়াশরুমের কাছে গেল, দেখলো ওয়াশরুমের দরজাটা খোলা, তার মানে তে ওয়াশরুমে নেই। এবার জাঙ্কুক বেলকনিতে গেল, গিয়ে দেখে তে রকিং চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছে। জাঙ্কুক তের দিকে একটু ভালো করে তাকিয়ে দেখে তে শুধু বাথ টাওয়েল পরে আছে, যা তের হাঁটু অবধি, আর চুলের তাহলেটা নিচে পড়ে আছে। জাঙ্কুক কোনোদিন ভাবেনি তেকে এভাবে দেখবে, তাই জাঙ্কুক ওখান থেকে সরে এলো। রুমে এসে জোরে জোরে ডাকছে, তে তে আপনি কই? জাঙ্কুকের ডাক তের কানে যাওয়া মাত্রই তে ধরপড় করে উঠলো আর এক দৌড়ে রুমে এলো। তের একটু হুঁশ নেই যে তে বাথ টাওয়েল পরে রয়েছে। এসেই কি 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 হয়েছে স্যার, কি হয়েছে, এইভাবে ডাকছেন কেন? জাঙ্কুক তের দিকে তাকিয়ে পিছন দিকে ঘুরে গেল। এমন একটা ভাব করলো যেন তেকে এভাবে দেখে সে খুব লজ্জা পেয়েছে, আর সে লজ্জায় পড়ে পিছনে ঘুরে দাঁড়িয়েছে। তে জাঙ্কুককে এভাবে ঘুরে দাঁড়ানো দেখে কি ভেবে নিজের দিকে তাকালো। তাকিয়ে সেও বেশ লজ্জায় পড়ে গেল। তার ইচ্ছে করছে মাটির নিচে ঢুকে পড়তে। এর মধ্যে জাঙ্কুক বলল, রেডি হন, আমাদের ফ্লাইট 11টায়। আপনার লাঞ্চ এখনো রাখা কেন? খাননি কেন? খেয়ে বের হবেন। সবটা তের বিপরীতে ঘুরে দাঁড়িয়েই বলেছিল, বলে রুম থেকে বের হয়ে গেল। আর তে তো এদিকে লজ্জায় শেষ, তারপর খেয়ে নিল কোনো মতে। এরপর রেডি হয়ে বসে রইল জাঙ্কুকের জন্য। এইটুক পর জাঙ্কুক এলো, এসে তেকে নিয়ে বের হলো। প্রায় 1 ঘন্টা পর ওরা পৌঁছালো এয়ারপোর্টে। ফ্লাইটের এখনো অনেক দেরি, তাই জাঙ্কুক থেকে বসিয়ে রেখে একটু সামনে গেল ফোনে কথা বলতে বলতে। এদিকে তে ওর বাবাকে ফোন করে জানিয়ে দিল আগামীকাল দেশে আসবে। প্রায় 10 মিনিট পর জাঙ্কুক এলো হাতে কিছু খাবার নিয়ে। তে এগুলো খেয়ে নিন। আমি তো খেয়ে বের হয়েছিলাম, আমি আর খাবো না। দেখেছি প্লেটের 4 ভাগের 1 ভাগও শেষ হয়নি। নিন খেয়ে নিন তাড়াতাড়ি, আর কোনো কথা নয়। তে আর কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নিল। পাশে বসে জাঙ্কুকও হালকা কিছু খেলো। কিছুক্ষণ পর অ্যানাউন্সমেন্ট হলে ওদের চেকিং হলো।
ওরা পাশাপাশি সিটে বসেছে। তে উইন্ডো সিটে আর জাঙ্কুক ওর পাশেই বসেছে। প্রায় 1 ঘন্টা পর তে ঘুমিয়ে পড়লো, কিন্তু জাঙ্কুকের চোখে ঘুম নেই। তে ঘুমের ঘোরে জাঙ্কুকের কাঁধে মাথা রাখলো। জাঙ্কুক কিছু মনে করলো না। ফ্লাইটে তে জাঙ্কুকের কাঁধেই ঘুমালো। যখন প্লেন ল্যান্ড করলো তখন তে ঘুমছিল। জাঙ্কুকের ডাকে তে মিটি মিটি চোখ খুলে নিজেকে জাঙ্কুকের কাঁধে আবিষ্কার করলো। তাড়াতাড়ি জাঙ্কুকের কাঁধ থেকে মাথা তুলে বলল, সরি স্যার। ইটস ওকে, আমরা এসে গেছি, চলুন। তারপর এয়ারপোর্ট থেকে বাসায় যাবার জন্য গাড়িতে উঠলো। তে অবশ্য জাঙ্কুককে বলেছিল সে একা বাসায় যেতে পারবে, কিন্তু জাঙ্কুক বলল তার কিছু জরুরি কথা আছে, যেতে যেতে বলবে। তাই যেন জাঙ্কুকের গাড়িতে ওঠে। অবশেষে বাধ্য হয়ে উঠলো তে। এবারে জাঙ্কুক ড্রাইভ করছে না, ড্রাইভার আছে। তে আর জাঙ্কুক পিছনের সিটে বসা। একটু পর তে বলল, স্যার আপনার জরুরি কথা কি এখন বলা সম্ভব? আসলে আমি বলতে চাচ্ছি সিঙ্গাপুরে যা কিছু হয়েছে, এখন এগুলো কাউকে বলার দরকার নেই। যখন সময় হবে আমি বলবো তখন। আপনার মান সম্মানের ব্যাপার স্যাপার বলে কথা, কাউকে বলা যাবে না। তে সবকিছু একটা ঘোরের ভিতরে ঘটে গেছে। আমি সম্পূর্ণ অপ্রস্তুত ছিলাম, আমার মাইন্ডও। কি দিয়ে কি করলাম আমি তখন ভাবিনি, কিন্তু করার পর বুঝলাম। কি বললেন? ভুল করেছেন এটাই তো? আচ্ছা স্যার, আমি তো বলিনি আমাকে বিয়ে করেন। বলেছি আমি মরলে আপনার তো ছিটেফোঁটাও ক্ষতি হতো না, যা হবে আমার পরিবারের হতো। তবে কেন করলেন ভুল? এই নিয়ে আমি আর কথা বলতে চাই না। আমি যখন চাই না কেউ জানবে, সো কেউ জানবে না, দ্যাটস ফাইনাল। তে কিছু বলতে পারলো না, শুধু অঝরে কেঁদে গেল। প্রায় ঘন্টাখানেক পর তের বাড়ির সামনে এসে গাড়ি থামলো। তে আস্তে করে নেমে পড়লো গাড়ি থেকে। নিজের ব্যাগটা নিয়ে বাড়ির মেন গেটে ঢুকে গেল। একবারও পিছে ফিরে তাকায়নি। তাকালে হয়তো আবারও অঝরে ঝরবে না জল। জাঙ্কুকও গাড়ি নিয়ে চলে গেল। তে বাড়ির ভিতরে ঢুকে দেখে ওর বাবা দাঁড়িয়ে আছে। বাবাকে দেখে তে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। বাবার বুকে এসে মেয়েটা হাউমাউ করে কাঁদলো। কেম নামজন, মানে তের বাবা। তের বাবার কাছে কান্নাটা একটু অদ্ভুত লাগলো, তাই জিজ্ঞেস করলো, কি রে মা, তোর কি হয়েছে আমাকে বল। কিছু না বাবা। বাবার কাছে লুকাচ্ছিস? তে ওর বাবার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। আচ্ছা যা, পরে বলিস, এখন ফ্রেশ হয়ে খেয়ে নে আগে। তে নিজের রুমে চলে গেল। এদিকে জাঙ্কুকও বাড়ি পৌঁছে গেছে। জাঙ্কুকের মা জিয়ন জিন জাঙ্কুকের দিকে তো সেই খুশি। জাঙ্কুকও মা বলে জড়িয়ে ধরলো। সোফাতে মায়ের কোলে শুয়ে গল্প জুড়ে দিল। কিছুক্ষণ গল্প করে রুমে আসলো। জাঙ্কুকের বাবা নেই, 2 বছর আগে ব্রেন স্ট্রোক করে মারা গেছেন। সেই থেকে জাঙ্কুকে সব দেখাশোনা করে। রাতেতে শুয়েছিল, এমন সময় ওর বাবা এলো রুমে। এসে মেয়ের মাথার কাছে বসে মেয়েকে ডাকলো, কিরে মা, ঘুমাসনি? তে পাশ ঘুরে দেখে ওর বাবা বসে আছে। তে কিছু না বলে আস্তে করে মাথাটা তার বাবার কোলে রাখে। তের বাবাও মেয়ের মাথায় বিলি কেটে দিচ্ছে। কি হয়েছে আমার মেয়ের, এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? বাবা, তোমাকে আমার কিছু বলার আছে। হ্যাঁ তো বল, আমিও শুনতে চাই। এরপর তে একটা দীর্ঘশ্বাস ছেড়ে সব বলতে শুরু করলো। মাত্রই জাঙ্কুক রাতের খাবার খেয়ে ঘুমাতে যাবে, তাই ওর ব্যাগ থেকে সব জিনিসপত্র বের করছে। এমন সময় জাঙ্কুকের চোখ আটকে গেল ব্যাগের দিকে, কারণ সেখানে রয়েছে তের সেই ওড়নাটা, যেটা তে সেদিন পার্টিতে পরেছিল। ওড়নাটা হাতে নিয়ে খুললো, দেখে একটা জায়গা ছিঁড়ে গেছে। জাঙ্কুক ওড়নাটা ভাঁজ করে আলমারিতে রেখে দিল, এই ভেবে কাল ফেরত দেবে। এর মধ্যে জাঙ্কুকের মা রুমে এসে দেখে ফেলে তার ছেলে একটা ছেঁড়া ওড়না ভাঁজ করে আলমারিতে রাখছে। তখন জিন বলল, কি ব্যাপার, আমার ছেলের কাছে একটা ওড়না, তাও ছেঁড়া, সেটা আবার যত্ন সহকারে আলমারিতে রাখা হচ্ছে। কাহিনী কি? কে মেয়েটা? কোনো কাহিনী নেই মা, এটা আমার একজন অফিসের স্টাফের, কাল দিয়ে দিব। ভুলে আমার ব্যাগে চলে এসেছে, বুঝলে? বুঝলাম, আমার যা বুঝার বুঝলাম ডিয়ারসন। মা, এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। রাখতে হবে না, এখন ঘুমিয়ে পড়, কাল অফিস আছে। গুড নাইট। জাঙ্কুকের কপালে একটা চুমু দিয়ে জাঙ্কুকের মা চলে গেল, আর জাঙ্কুকও ঘুমিয়ে পড়লো। তে সব কথা শুনে তের বাবা বলল, কাঁদিস না মা, জন্ম মৃত্যু বিয়ে রেজেই সবে আল্লাহর হাতে। তোর কপালে হয়তো এভাবে লেখা ছিল বিয়েটা, এখন তো ভেঙে পড়লে চলবে না। মনে রাখিস মা, স্বামীর অধিকার আদায় করে নিতে হয় যে কোনো ভাবে। তুই আমার মেয়ে, তুইও পারবি জীবন জাঙ্কুকের মনে জায়গা করে নিতে। এখন ঘুমিয়ে পড়, আমি যাচ্ছি। তে চোখ মুছে ওর বাবার শেষ কথাটা চিন্তা করতে করতে ঘুমিয়ে গেল। তে চেহারাতে একটা মায়া আছে, কখনো কোনো অর্নামেন্টস মেয়েটি পরে না, তবুও মেয়েটাকে একেবারে খারাপ দেখায় না। সিম্পল সাজে মেয়েটাকে অসাধারণ লাগে। বাবার সাথে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বের হয়। এতদিন অফিসে যেতে আসতো, কোনো অনুভূতি ছিল না। আজ এক অন্যরকম অনুভূতি কাজ করছে তের ভিতরে। কেমন একটা চাপা কষ্ট আজ তের ভিতরটা কুড়ে কুড়ে খাচ্ছে। এসব মাথায় নিয়ে অবশেষে তে অফিসে পৌঁছালো। অফিসে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করে নিজের ডেস্কে এসে বসলো। তারপর নিজের ব্যাগটা রেখে জাঙ্কুকের কেবিনে ঢুকলো। জাঙ্কুক কেন অফিসে আসেনি? প্রতিদিনই জাঙ্কুকের আগে তে অফিসে আসে, এসে দেখে সবকিছু ঠিকঠাক আছে কিনা। জাঙ্কুক যে পান থেকে চুন খসলে চিলে অফিস মাথায় তুলে ফেলে, আর তে তো সেরকম গোছালো একটা মেয়ে। এই পর্যন্ত তের কোনো কাজে ভুল খুঁজে পায়নি জাঙ্কুক। তে জাঙ্কুকের কেবিনটা গুছিয়ে প্রয়োজনীয় সব ফাইলপত্র রেখে নিজের ডেস্কে চলে গেল। 20 মিনিট পর জাঙ্কুক অফিসে ঢুকলো। সবাই জাঙ্কুকে কংগ্রেস জানালো ডিলটা সাকসেস হওয়ার জন্য। আর লিসা এসে তো জড়িয়ে ধরলো জাঙ্কুককে। লিসা জাঙ্কুকের অফিসের স্টাফ, আবার জাঙ্কুকের ক্লাসমেটও ছিল। জাঙ্কুককে লিসা পছন্দ করে। জাঙ্কুকের সাথে লিসাও জাঙ্কুকের কেবিনে যায়। জাঙ্কুক, তুমি কিন্তু সিঙ্গাপুরে যে একটু শুকিয়ে গেছো। কি বলো, মা তো কিছু বললো না?
তবে তুমি কি তো যেতে পারতে আমাদের সাথে। যেতে তো চেয়েছিলাম, হঠাৎই অসুস্থ হয়ে পড়লাম। ওকে, মন খারাপ করে না, পরের বার যাবে। এভাবে কিছুক্ষণ তাদের মধ্যে কনভারসেশন চলে। ওকে, অনেক গল্প করেছি, এখন তবে কাজ শুরু করি। ওকে, সি ইউ লেটার, বাই বাই। লিসা জাঙ্কুকের কেবিন থেকে বের হলো। জাঙ্কুক খেয়াল করলো ওর টেবিলের উপর কফি নেই। এই প্রথম তে ওর টেবিলে কফি রাখেনি। জাঙ্কুকের প্রচন্ড রাগ হলো। জাঙ্কুক তেকে কল করে নিজের ডেস্কে আসতে বলল। একটু পরেই তে এলো। তে কখনো রুমে নক করে আসে না, এটা জাঙ্কুকই পারমিশন দিয়েছিল। কিন্তু আজ, স্যার আসবো? জাঙ্কুক একটু অবাকই হলো, পারমিশন চাচ্ছে এটা ভেবে। আসুন। স্যার কোনো কিছু দরকার? আমার কফি, রাগী মুডে বলে ওঠে জাঙ্কুক। ও সরি স্যার, আমি ভুলে গিয়েছিলাম। আগে তো এই ভুল কখনো হয়নি আপনার, তবে আজ কেন? আগে তো অনেক কিছু হয়নি, কিন্তু এখন হয়েছে। কিছু বললেন? না, আমি কফি দিচ্ছি। তে কফি বানাতে চলে গেল। কিছুক্ষণ পর কফি নিয়ে এসে জাঙ্কুককে দিল। জাঙ্কুক কফিতে মুখ দিতেই সাথে সাথে কফির মুখটা তের দিকে এগিয়ে দিয়ে বলল, টেস্ট ইট। তে কফির মুখটা নিয়ে চুমুক দিল আর সাথে সাথে বলল, ইয়া, কি তিতা। কফি খাওয়ার মুডটাই নষ্ট হয়ে গেল। সরি। ফাইলগুলো চেক করুন। তে ফাইল নিয়ে চলে যাচ্ছিল। কি ব্যাপার, ফাইল নিয়ে কোথায় যাচ্ছেন? আমার ডেস্কে। এর আগে তো কোনোদিন আপনার ডেস্কে বসে ফাইল চেক করেনি, তবে আজ কেন? কি হয়েছে আপনার? এর আগে তো কোনোদিন আপনাকে দেখে এমন চাপা কষ্টের অনুভূতি হয়নি, তাই। আস্তে করে বলে ওঠে তে। বলুন কি হয়েছে আপনার? কিছু না। বলেই তে ফাইলগুলো নিয়ে জাঙ্কুকের সামনে বসলো। তে এক মনে ফাইলগুলো চেক করছে। ওর কোনো হুঁশ নেই, কিন্তু হঠাৎ মনে হলো জাঙ্কুক ওর দিকে তাকিয়ে আছে। তাই তে চোখ একটু উপরে করলো আর দেখলো জাঙ্কুক সত্যি ওর দিকে তাকিয়ে আছে। একটু লজ্জাও পেলো, তাই চোখ নামিয়ে ফেললো। আপনার ওড়নাটা পড়ে যাচ্ছে। নিজের ফাইলগুলোর দিকে তাকিয়ে বলে জাঙ্কুক। তে চোখ বড় বড় করে নিজের দিকে খেয়াল করলো। সত্যি তার ওড়নাটা পড়ে যাচ্ছে। তাড়াতাড়ি ওড়নাটা ঠিক করে মনে মনে বলল, অসভ্য। আজ আপনাকে পিঙ্কে খারাপ লাগছে না? নিচের দিকে তাকিয়ে বলে ওঠে জাঙ্কুক। এবার তে একটু বেশি লজ্জা লাগলো, তাই আর মাথা উঁচু করতে পারলো না। তেও ভাবছে, কি হয়েছে ওনার? আগে তো কোনোদিন আমার কথা ভেবে বলেনি। অবশ্য আগে তো কখনো উনি আমাকে বিয়েও করেনি। সব ফাইল চেক করতে করতে দুপুর হয়ে আসে। এবার তে উঠতে গেলে জাঙ্কুক বলে, কোথায় যাচ্ছেন? ফাইল কমপ্লিট? না, দুটো আছে। ড্রাইভার আসছে আপনার লাঞ্চ নিয়ে, লাঞ্চের পর চেক করব। ও আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি লাঞ্চ রেডি করছি। তে বাইরে চলে এলো লাঞ্চটা নেবার জন্য। লাঞ্চ নিয়ে রেডি করলো। জাঙ্কুক এলো ফ্রেশ হয়ে। সবসময় জাঙ্কুক লাঞ্চ শেষ করে তারপর তে লাঞ্চ করতে যায়। আজও তার ব্যতিক্রম কিছু হলো না। জাঙ্কুকের লাঞ্চ শেষে সব গুছিয়ে তে চলে যাচ্ছিল। কিছু ভুলে যাচ্ছেন? কি? আমার মেডিসিন। ও সরি, একটু দাঁড়ান, আনছি। তে জাঙ্কুকের মেডিসিন দিয়ে চলে এলো নিজের ডেস্কে আর ভাবছে, কি হয়েছে আমার, এত কেন সব ভুলে যাচ্ছি। উফ। সে নিজে লাঞ্চ শেষ করে আবারও জাঙ্কুকের কেবিনে চলে আসলো। ফাইলগুলো চেক করে সব ফাইল নিয়ে যাচ্ছিল তে। তখন জাঙ্কুক বলে ওঠে, ওয়েট, ফাইলগুলো দিন তো একবার। কেন? আজ আপনি অনেক কিছুই ভুলে যাচ্ছেন। গরমিল করেছেন, তাই আমি একবার চেক করে নিচ্ছি, যদি কোনো ভুল থাকে। যদিও এর আগে কখনো আমার চেক করতে হয়নি, কিন্তু আজ আর ভরসা করতে পারছি না। বেয়াদব, কৌশলে অপমান করে। জাঙ্কুক ফাইলগুলো চেক করে দেখে ঠিকই আছে। তারপর তেকে দিয়ে দিল। তে ফাইলগুলো নিয়ে বের হয়ে আসলো। অফিস আওয়ার শেষে তে নিজের ব্যাগ চেক করে তারপর জাঙ্কুকের কেবিনে যায় দেখতে কোনো কিছু রেখে গেল কিনা। জাঙ্কুক আজও ওর ওয়ালেটটা ফেলে রেখে গেছে। তেও তাড়াহুড়া করে নিচে যাচ্ছে জাঙ্কুককে ওয়ালেটটা দেওয়ার জন্য। তে লিফট থেকে বের হয়ে দৌড়ে যাচ্ছিল, কিন্তু কিছু দূর গিয়েই থেমে গেল, কারণ লিসা জাঙ্কুকের সাথে কথা বলছে। জাঙ্কুকের একদম গা ঘেঁষে। এর আগেও তে এসব দেখেছে, কিন্তু কখনো কোনো খারাপ লাগায় কাজ করেনি। কিন্তু আজ বুকের ভিতর ধুক করে উঠলো, আর সামনে এগিয়ে যেতে পারলো না। ওখানে পাথরের মতো দাঁড়িয়ে রইলো আর এক দৃষ্টিতে ওদের দেখছে। জাঙ্কুক অনেক হেসে কথা বলছে। লিসা যে জাঙ্কুকের গায়ে ঘেঁষে দাঁড়িয়ে আছে, এতে জাঙ্কুকের কোনো ভ্রুক্ষেপ নেই। জাঙ্কুক পাশে ফিরে তাকাতেই দেখে তে দাঁড়িয়ে আছে।